আমরা পরের প্রশ্ন শুরু করি। এখানে 3-এর বি নম্বর প্রশ্নটা আমরা দেখি যে 3-এর বি নম্বর প্রশ্নটা কি বলতেছে। এখানে 3-এর বি নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্সপ্লেইন হাউ দ্য ইউজ অফ ইনফরমেশন সিস্টেম অ্যালাউ allow how explain how the use of the information systems allow one of the focus of the market niche. একটা মার্কেট নিচে আপনার একটা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ আপনি যদি অ্যালাউ করেন তাহলে কিভাবে সেটা ব্যবহার করবেন, এর প্রক্রিয়াটা আসলে আপনাকে ব্যাখ্যা করার জন্য বলতেছে। তো এখানে আমরা বলতে পারি যে ইনফরমেশন সিস্টেম আপনি ব্যবহার করে ইনফরমেশন সিস্টেম ক্যান বি ইউজড ইনেবল এ স্পেসিফিক মার্কেট ফোকাস, মানে একটা ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে আপনি মার্কেট ফোকাস করতে পারবেন অ্যান্ড সার্ভ এ ন্যারো টার্গেট মার্কেট, এবং আপনি একটা ন্যারো মার্কেট টার্গেট করতে পারবেন বেটার দেন কম্পিটিটরস, অর্থাৎ একটা কম্পিটিটরসে আপনি ভালোভাবে করতে পারবেন। ইনফরমেশন সিস্টেম সাপোর্ট দিস স্ট্র্যাটেজি বাই প্রডিউসিং অ্যান্ড অ্যানালাইসিং ডাটা for finally tuned sales and marketing techniques. অর্থাৎ আপনি কি করতে পারবেন, এখানে ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করে আপনি অ্যানালাইসিস করে একটা ভালো একটা অবস্থানে বা একটা মার্কেট টেকনিক আসতে পারবেন বা বিক্রি করতে পারবেন। ইনফরমেশন সিস্টেমস enable কোম্পানিজ অ্যানালাইসিস কম্পিউটার্স বাইং প্যাটার্নস, অর্থাৎ ইনফরমেশন সিস্টেমে আপনি কি করতে পারেন, কোম্পানির বাইং প্যাটার্নসটা চেঞ্জ করতে পারেন, টেস্টটা সাতটারে চেঞ্জ করতে পারেন, প্রেফারেন্স ক্লোজলি দে ইফিসিয়েন্টলি ফিস অ্যাডভার্টাইজিং মার্কেটিং ক্যাম্পানিজ টু স্মলার টার্গেট মার্কেট। অর্থাৎ আমরা ফোর্টার্স 3 জেনারিক স্ট্র্যাটেজি যখন পড়ছি, অর্থাৎ আমরা বিজনেস স্ট্র্যাটেজি দেখছি, সেখানে আপনার কি করছে, মার্কেট আপনার একটা থাকে যে আপনার মার্কেটের মূল টার্গেটই থাকে যে একটা ছোট একটা মার্কেট সে দখল করবে এবং তার যে মার্কেটটা সেটা অর্থাৎ ডিফারেন্টিয়েশন প্রোডাক্ট হবে এবং প্রোডাক্ট ডিফারেন্টিয়েশন হবে এবং আপনার মার্কেটে কম দামে বিক্রি করবেন এবং আপনার উৎপাদন বেশি হবে এবং সেল বেশি হবে। তো এখানেও ঠিক যে আপনার একটা ইনফরমেশন সিস্টেম যখন আপনি ব্যবহার করবেন, একটা ক্যাম্পেইন করবেন এবং একটা নির্দিষ্ট ছোট্ট এরিয়াকে টার্গেট থাকবে যে আমি এই ইনফরমেশনটা ব্যবহার করে আমি ওখানকার প্রোডাক্ট, ওখানকার লাইফ সাইকেল, ওখানকার ডেমোগ্রাফিক ডাটা বা পারচেস হ্যাবিট বা ওখানে যে যারা আছে সুপার মার্কেট আছে, রিটেইলার স্টোরার আছে, তাদের কি করবে, ডাটা কালেকশন করবেন ওই পিপলের কাছ থেকে, আসলে তাদের চাহিদা কি, এই টাইপের নেবেন এবং আপনি যে ইনফরমেশন সিস্টেমটা ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ওয়েবসাইটে আপনার যাবতীয় ডাটাগুলো আপনি ইনফর্মগুলো দিয়ে দিবেন, আপনার কোম্পানির রুলস রেগুলেশন দিয়ে দিবেন, সেই সাথে কি করবেন, অ্যানালাইসিস অফ সার্চ ড্রাইভস ওয়ান অফ দ্য মার্কেটিং ক্রিয়েট পার্সোনাল মেসেজ বেসড অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রেসেন্স। তো এইভাবে আপনি আপনার ইনফরমেশন সিস্টেম ব্যবহার করে একটা কোম্পানি বা বিজনেস ডেভেলপমেন্ট করতে পারেন এবং দেখা যাচ্ছে আপনি একটা ছোট্ট মার্কেট আপনার টার্গেট থাকবে, সেখানে আপনি ডেভেলপমেন্ট করবেন এবং তখন বিজনেসটা গ্রো করবেন। তারপর 3C বলতেছে হোয়াট কাইন্ড অফ দ্য অর্গানাইজেশন শুড ইউজ দ্য আইটি গভর্নেন্স। আইটি গভর্নেন্স কোন ধরনের অর্গানাইজেশনে আপনার মূলত ব্যবহার করা হয়, হোয়াট শুড বি ডান ইনশিওরিং স্মুথ ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্ড পজিটিভ রেজাল্টস ফ্রম আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্ক। আপনার কোন ধরনের বিজনেসে আপনার স্মুথ মানে ইনশিওর করবে বিজনেসে যে পজিটিভ রেজাল্টটা, এবং আইটি গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা ইউজ করে আপনি একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবেন, সেই অবস্থানকে বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা দেখি, সি নম্বরে যাই। এখানে বলতেছে যে বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর, আপনি বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন কি করতে পারবেন, নিড এ ওয়ে টু ইনশিওর করতে পারবেন দ্যাট দেয়ার আইটি ফাংশন সাপোর্ট বিজনেস স্ট্র্যাটেজিক অ্যান্ড অবজেক্টিভ। অর্থাৎ আপনি শুধু সরকারি সেক্টরে না, এটা প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরে আপনি আইটি ফাংশনটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা আপনি
পূরণ করতে পারবেন। অ্যান্ড formal IT governance program should be of the radar of the organization, should be radar of the organizations and any industries that needs to comply with regulation related to financial technology accountability. However, implementing a comprehensive IT governance programs requires a lot of time and effort, where a very small entities might practice only essential IT governance method. The goals of larger and more regulated organizations should be full-fledged IT governance program. অর্থাৎ আপনার আমরা যেটা দেখলাম যে আপনার দুইটা সেক্টরে আপনার প্রয়োজন আইটি ফাংশনটা। তো আইটি যে গভর্নেন্স অবশ্যই কি থাকতে হবে, যে একটা অর্গানাইজেশন ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয় এবং যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি অ্যাকাউন্টেবিলিটির জন্য এটা প্রয়োজন হয়, এবং এটার যে ইমপ্লিমেন্টিং বা কম্প্রিহেনসিভ আইটি গভর্নেন্স রিকোয়ার্স একটা লট অফ ইফোর্ট থাকে, যেখানে আপনার ছোট ছোট যে কোম্পানিগুলোতে আপনার আইটি গভর্নেন্স মেথডগুলো ইউজ করা যায়, এবং বিশেষ করে লার্জ এবং এর অধিক অর্গানাইজেশনগুলোতে আপনি আইটি গভর্নেন্স প্রোগ্রাম ফুললি ইউজ করতে পারেন। One of the most of the important spots to success with executive buy-in, it is often recommended that a risk management committee with top-level sponsorships and business representation is formed to ensuring it's an effective program. It needs to be supported by a board set of line of business leaders. It is also recommended to share result with the board or audit committee to develop real attention when items begin to get ignored. As with any significant project, one of should always keep communication lines open between various parties, measure and monitor to process of the implementation, and seek outside help if needed. তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আইটি ফাংশন আইটি মূলত প্রধান যে উদ্দেশ্য হলো সেটা হলো আপনার সেটা প্রাইভেট সেক্টর এবং প্রাইভেট এবং পাবলিক দুইটা সেক্টরে এটা প্রয়োজন হয়। আর আইটি গভর্নেন্স মূলত একটা প্রোগ্রাম, সেটা হলো কি আপনার একটা অর্গানাইজেশন বা ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন এবং একটা রেগুলেশন রিলেটেড কাজ এবং অ্যাকাউন্টেবিলিটি করে থাকে। বিশেষ করে ছোট যে প্রতিষ্ঠান তাদের আমাদের আইটি গভর্নেন্সের মেথডগুলো প্রয়োজন হয়, কিন্তু এর উপরে যে অধিক প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটা আইটি গভর্নেন্সের ফুল একটা প্রোগ্রাম সেট আপ করে থাকি। আর মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এখানে আপনি এটা ব্যবহার করে এটা অবশ্যই আপনি সাকসেস হবেন, এবং একটা আপনার যে রিকমেন্ড করা আর কি রিস্ক ম্যানেজমেন্ট কমিটি উইথ টপ লেভেল স্পন্সরশিপ বিজনেস রিপ্রেজেন্টেশন ইজ ফর্ম, আর ইনশিওর করতে হবে ইট ইজ অ্যান ইফেক্টিভ প্রোগ্রাম। প্রোগ্রামে একটা ইফেক্টিভ হয়, ইট নিডস টু বি সাপোর্টেড বাই এ বোর্ড set a line of business leaders. It is also recommended to share result with the board or audit committee to develop real attention when item get ignored. অর্থাৎ এখানে আপনাকে যে ভালো জিনিসটা সেদিকে আপনাকে একটা ভালো রেজাল্টের প্রতি আপনাকে অ্যাটেনশন দিতে হবে, এবং আপনাকে এটা বাদে যেটা আপনার পক্ষে না সেটাকে আপনার ইগনোর করতে হবে, এবং আপনি সিগনিফিকেন্ট প্রজেক্ট একটা প্রজেক্টে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে যে অলওয়েজ কিপ এ কমিউনিকেশন লাইন্স ওপেন বিটুইন দ্য ভেরিয়াস পার্টিস, মেজার্স এ মনিটর এ প্রোগ্রেস অফ দ্য ইমপ্লিমেন্টেশন অ্যান্ড সিক আউটসাইড হেল্প ইফ নিডেড, যদি প্রয়োজন হয় আর কি। আচ্ছা, আমরা 4 প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন বলতেছে কি, এখানে 4 নম্বর বলতেছে যে ডিসকাস ইন ডিটেইল দ্য সিকিউরিটি ওয়াইফাই নেটওয়ার্কস। একটা সিকিউরিটি ওয়াইফাই নেটওয়ার্কসের ডিটেলস আপনারা একটু বিশদ আলোচনা করার জন্য বলতেছে। তাহলে আমরা এখানে দেখি এখানে কি আলোচনা করার কথা বলতেছে, যে ওয়াইফাই নেটওয়ার্কস আমাদের বাসায় সবারই ওয়াইফাই মোটামুটি আছে। তো ওয়াইফাই নেটওয়ার্কের একটা সিকিউরিটি ব্যাপার আছে, যে আপনি আপনার বাসায় ওয়াইফাই রাখছেন, ঠিক আছে, কিন্তু ওয়াইফাই নেটওয়ার্কে অবশ্যই আপনাকে সাসপেক্টেবিলিটি টু হ্যাকিং বাই ইভেসড্রোফার্স অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কস ল্যান ইউজিং
the 802.11 standard can be easily penetrated the outsiders armed with laptop, wireless cards, external attendants, and hacking software. Hackers use those tools detect unprotected network, monitor network traffic, and in some cases gain access to the internet or to the corporate networks. অর্থাৎ আমরা ওয়াইফাই চালাই কিন্তু আমাদের লোকাল যে এরিয়া আছে যখন আমরা এটা ব্যবহার করি বিশেষ করে ল্যাপটপ, ওয়্যারলেস কার্ড, এক্সটার্নাল অ্যান্টেনা অ্যান্ড যেগুলোতে ইউজ করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি কোনো টুলস আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে তাহলে আপনার কি করতে পারে, মনিটরটা নেটওয়ার্ক ট্রাফিকটা অনেক সময় কি ইজিলি অ্যাক্সেস করতে পারে এবং আপনাকে অ্যাক্সেস করার সাথে সাথে কি করবে, আপনাকে ইজিলি হ্যাক করতে পারে। তখন আপনাকে হ্যাকার্সটা আপনার সহজে হ্যাকিং করতে পারে। তো ওয়াইফাই ট্রান্সমিশন টেকনোলজি ডিজাইনড টু মেক ইট ইজি ফর স্টেশন টু ফাইন্ড হেয়ার টু ওয়ান অ্যানাদার, মানে একটা জায়গা থেকে আরেকজনকে সহজেই পাওয়ার জন্য ওয়াইফাই ট্রান্সমিশন সহজে আপনাকে একটা ডিজাইন করছে। দ্য সার্ভিস সেট আইডেন্টিফায়ার SSIDs identify the access points in the Wi-Fi networks are broadcast multiple times and can be picked up fairly easily into the intruders sniffers programs. Wireless networks in many locations do not have basic protections against wire driving, in which eavesdroppers drive by buildings or park outside and try to interrupt wireless network traffic. An intruder who has associated with an access point by using the correct SSID is capable of accessing other resources on the network. For example, the intruders could use the Windows operating systems to determine which other users are connected to the network, access their computer hard drivers, and often or copy their files. To mitigate the address this security risks, Wi-Fi networks shall be configured with appropriate encryption protocols, strong password, MAC addressing, filtering, and proper network segmentation. অর্থাৎ সহজ কথা, আপনি একটা ওয়াইফাই নেটওয়ার্ক আপনি আপনার কম্পিউটারে রাখছেন, এখন এটা যদি আপনি ওয়াইফাই নেটওয়ার্কটা ওপেন করে রাখেন তাহলে আপনাকে সহজেই যে কোনো কম্পিউটার থেকে বা আরেকটা কম্পিউটার থেকে আপনার এতে এসে প্রবেশ করবে এবং যখনই প্রবেশ করবে তখন আপনাকে যে কোনো সময় তারা হ্যাক করে নেবে, অর্থাৎ আপনার ডকুমেন্টেশন তারা নিয়ে নেবে এবং আপনার ওইখান থেকে পাসওয়ার্ড বা আপনার মোবাইল বিকাশ বা দেখা যাচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে আপনার ওখান থেকে হ্যাকিং করে আপনাকে ইজিলি হ্যাকারস হ্যাক করতে পারে। সুতরাং আপনাকে ওয়াইফাইটা কি করতে হবে, ওয়াইফাই নেটওয়ার্কটাকে অবশ্যই স্ট্রং থাকতে হবে এবং প্রোটেকশন থাকতে হবে যাতে করে আপনার স্ট্রং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে ফিল্টারিং না করতে পারে, আপনার প্রোডাক্ট নেটওয়ার্ক যেটা আছে সেগমেন্টেশন আছে আপনার এর ভিতরে যদি প্রবেশ না করতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা হলো আমার একটা এখন 4-এর সিতে কি বলতেছে, 4-এর সি বলতেছে যে না আমরা 4-এর ইয়ে পড়ছি, 4-এর ইয়ে পড়ছে, হ্যাঁ এখন আমরা 4-এর বিতে যদি যাই এখানে কি বলতেছে 4-এর বি, which type of software are vulnerable to SQL ইনজেকশন অ্যাটাকস, অর্থাৎ কোন টাইপের সফটওয়্যার যেটা কিনা আপনার এসকিউএল ইনজেকশন ভালনারেবল সফটওয়্যার, কি টাইপের সফটওয়্যার কি টাইপের অ্যাটাক করে, কি টাইপের অ্যাটাক করে এই সফটওয়্যারের মাধ্যমে, এক্সপ্লেইন হাউ দ্য অ্যাটাকস অকার, আপনি ব্যাখ্যা করেন এখানে আসলে এই টাইপের অ্যাটাকটা কখন করে আপনাকে ব্যাখ্যা করার জন্য বলতেছে। তো এখানে অ্যানসারটা হলো, এখানে আমরা যদি দেখি 4 নম্বরের অ্যানসারটা এখানে বলতেছে ওয়েব অ্যাপ্লিকেশনস আর vulnerable to SQL injections attacks. SQL injection attacks take advantage of vulnerabilities in properly coded web application software. এটা হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু ইন্ট্রোডিউস malicious program code, এখানে malicious program কোডটাকে ইন্ট্রোডিউস করে ইনটু এ
কোম্পানির সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্ক, একটা কোম্পানির সিস্টেম এবং নেটওয়ার্কে তারা কি করে ইন্ট্রোডিউস করে দেয় এই ম্যালিসিয়াস সফটওয়্যার। দিস vulnerability occurs when a web application fails, যখন এই ভালনারেবিলিটি অকার্সটা ঘটে, মানে ম্যালিসিয়াস বলতে আমার যে সফটওয়্যার ওয়ার্মস, ট্রারজন বা এই টাইপের যে সফটওয়্যারগুলো আছে, এই ভাইরাসগুলো আছে, এগুলো যখন এর ভিতরে প্রবেশ করে তখন টু ভ্যালিডেট প্রপারলি অর ফিল্টার ডাটা ইউজার ইন্টারস অন ওয়েব পেজ, তখন টোটালি আপনি ভ্যালিড করতে পারেন না। আপনার যখন ডাটাগুলো ফিল্টার করেন, ওয়েব পেজগুলো দেখেন, তখন এই প্রবলেমগুলো হয়। হুইচ মাইট অকার অর্ডারিং সামথিং অনলাইন and attackers uses to import validations error to send regress SQL query underlining database to access the database, plant malicious code or access other systems to the networks. Large web applications have hundreds of places for inputting user data. আপনাদের দেখা যায় যে লার্জ অ্যাপ্লিকেশন ডাটা আছে অনেক এরিয়া, তখন কি করবে, তাদের ডাটাগুলো ইনপুট করা আছে, তখন দেখা যাচ্ছে যে কোন দিক থেকে অ্যাটাক করবে আমরা সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো না। ইচ অফ হুইচ ক্রিয়েটস অফ অপরচুনিটি ফর এসকিউএল ইনজেকশন অ্যাটাক। তো এই টাইপের অনেকগুলো জায়গা থেকে যখন অ্যাটাক করে আপনার একটা মানে একটা ফাইলকে বা একটা প্রোগ্রামকে বিভিন্ন জায়গা থেকে বা একটা অ্যাপ্লিকেশনকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে যখন অ্যাটাক করবে, তখনই আমরা এটাকে বলবো এসকিউএল ইনজেকশন অ্যাটাকস। আচ্ছা, তারপর 4 সি নম্বর বলতেছে যে ডিসক্রাইব কম্পিউটার ফরেনসিক্স ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কোর্ট অফ ল। What are the basic principles of and the effective electronic documents retention policy? What are the problems that computers forensics deal with? এখানে কি ডিসক্রাইব করতে বলতেছে যে আপনার কম্পিউটার ফরেনসিং যে পার্সপেক্টিভ আছে, যেটা কোর্টে লর মাধ্যমে কোর্ট দ্বারা মানে একটা ল আইন হয়েছে, তাহলে আপনাকে সেই কম্পিউটার ফরেনসিংটা বর্ণনা করতে হবে। আর হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালগুলো কি কি, এই ডকুমেন্টেশন রিটেনশন পলিসির আপনার বেসিক যে প্রিন্সিপালগুলো কি, আর হোয়াট আর দ্য প্রবলেম দ্যাট কম্পিউটার ফরেনসিং ডিল উইথ, আর এই যদি কম্পিউটার ফরেনসিক এটা ডিল করে সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে সেটা বলতেছে। 4 নম্বরটা দেখি আমরা। দেখেন প্রশ্ন অনেক বড় কিন্তু অ্যান্সার কত সহজ করে দিয়েছে। কম্পিউটার ফরেনসিং, এই জন্য আমাদের প্রশ্নের অ্যান্সারটা অনেক সহজ করে বা ছোট করে লিখতে হবে, যাতে করে আমাদের মূল কথাটা এক্সামিনার বুঝতে পারে। তো কম্পিউটার ফরেনসিক্স ইজ দ্য সায়েন্টিফিক collections, examination, authentication, preservation, and analysis of data held or retrieved from computer storage media in such a way that the information can be used as evidence in the court of law. অর্থাৎ কম্পিউটার ফরেনসিং সিস্টেমটা হলো যে একটা সায়েন্টিফিক কালেকশন, যেখানে আপনার এক্সামিনেশন করেন, অথেন্টিকেশন করেন এবং প্রিজার্ভেশন করেন, যেটা কিনা যে ডাটাটা কম্পিউটার স্টোরেজ মিডিয়ার কাছ থেকে নেওয়া, এবং এই ইনফরমেশনটা অবশ্যই আমাদের যে এভিডেন্স আকারে রাখছেন এটা অবশ্যই কোর্টের মাধ্যম থেকে নেওয়া। আর এর ইফেক্টিভ ইলেকট্রনিক ডকুমেন্টেশন রিটেনশন পলিসি হলো যে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে ইলেকট্রনিক ডকুমেন্ট, ইমেইল অ্যান্ড আদার যে রেকর্ডগুলো আছে অর্গানাইজেশনের অবশ্যই অ্যাক্সেসেবল থাকতে হবে, এবং নেইদার রিটেইন টু লং নর ডিসকার্ড টু সন, মানে এটা অবশ্যই দীর্ঘ সময় ধরে, যেটা খুব কাছাকাছি না। ইট অলসো রিফ্লেক্টেড অ্যান অ্যাওয়ারনেস হাউ টু প্রিজার্ভ পোটেনশিয়াল এভিডেন্স অফ দ্য কম্পিউটার ফরেনসিক্স। অর্থাৎ আপনাকে এটা কি করতে হবে, ইট অলসো রিফ্লেক্টস অ্যাওয়ারনেস, এটাকে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হবে যে কিভাবে কম্পিউটার ফরেনসিকের জন্য এটার আপনার পোটেনশিয়াল এভিডেন্সটা কিভাবে রাখতে হবে সেটা আপনাকে অ্যাওয়ারনেস করতে হবে। আর কম্পিউটার ফরেনসিক ডিলস, এখানে বলতেছে যে কম্পিউটার ফরেনসিক ডিলস উইথ দ্য ফলোয়িং প্রবলেমস, আপনি যে ডিলগুলো করবেন ঠিক আছে, কিন্তু কিছু প্রবলেম হবে। এই প্রবলেমগুলো কি, একটা হলো রিকভারিং ডাটা ফ্রম কম্পিউটার্স, আপনি কম্পিউটার্স থেকে ডাটা রিকভার করবেন ঠিক আছে, হোয়াইল প্রিজার্ভিং ইভেন্চুয়ালি ইন্টিগ্রিটি, আপনাকে অবশ্যই সেক্ষেত্রে ইন্টিগ্রিটি থাকতে হবে। আর সিকিউরলি স্টোরিং অ্যান্ড হ্যান্ডেলিং রিকভার ইলেকট্রনিক ডাটা, আপনাকে অবশ্যই আপনি যখন ইলেকট্রনিক ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন
অবশ্যই আপনাকে সিকিউরিটি থাকতে হবে। কারণ কি, আপনি ওই ইলেকট্রনিক ডাটা আরেকজনের হাতে পড়ে গেল, আপনার ওখান থেকে ডিভাইসের মাধ্যমে সে নিয়ে নিল তার পুরো ডাটা, তাহলে আপনার কোম্পানি বা আপনার একটা প্রতিষ্ঠানে পুরো তথ্য জেনে গেল। তো সেই জন্য অবশ্যই আপনি কম্পিউটার ফরেন্সিং যখন করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম থাকবে। তার ভিতরে একটা প্রবলেম হলো আপনি যখন স্টোরিং ডাটাগুলো রিকভার করতেছেন ডাটাগুলো ফুললি, তখন অবশ্যই সিকিউরলি নিতে হবে। তাছাড়া আমাদের এটা খোয়া যাওয়ার বা আমার প্রতিষ্ঠানের তথ্য আরেক জায়গায় চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফাইন্ডিং সিগনিফিকেন্ট ইনফরমেশন ইন লার্জ ভলিউম ইলেকট্রনিক ডাটা, অর্থাৎ আপনি যখন এটা ফাইন্ডিং করতেছেন, অর্থাৎ আপনি একটা বিগ কোম্পানি সেখানে ফাইন্ডিং করতেছেন, একটা রিসার্চ করতেছেন, ওখান থেকে ম্যাটেরিয়াল নিচ্ছেন, তখন আমার লার্জ ভলিউমের ভিতরে এখান থেকে তাকে ছেড়ে দিচ্ছেন। তো সেখান থেকে আপনার কিছু কিছু তথ্য কোম্পানির বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে। আর একটা হলো প্রেজেন্টিং দ্য ইনফরমেশন টু এ কোর্ট অফ ল, অর্থাৎ কোর্ট অফ লর কাছে আপনার টোটাল যে ইনফরমেশনগুলো সেগুলো তুলে ধরা আর কি। তো এই হলো আমার 4-এর সি। আর 4-এর ডি নম্বর বলতেছে কি, যে এক্সপ্লেন হাউ কম্পিউটার প্রোফাইলিং অ্যান্ড মিস্টেকস ইন দ্য কম্পিউটার ম্যাসিং অফ পার্সোনাল ডাটা মে অ্যাক্ট অ্যাজ এ কন্ট্রোভার্সাল থ্রেটস টু প্রাইভেসি, অর্থাৎ প্রাইভেসিকে কিভাবে থ্রেটে ফেলে, অর্থাৎ আপনার কম্পিউটারিং যে ম্যাসিং বা পার্সোনাল ডাটার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি কিভাবে প্রোফাইলিং যদি কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ব্যাখ্যা দিবেন। তো সেটার অ্যান্সার বলতেছে 4-এর ডি, কম্পিউটার প্রোফাইলিং অ্যান্ড মিস্টেকস ইন দ্য কম্পিউটার ম্যাসিং of personal data or other controversial threats to privacy. Individuals have been mistakenly arrested and jailed, and people have been denied credit because their physical profiles or personal data have been used by profiling software to match them incorrectly or improperly with the wrong individual. অর্থাৎ আপনার ডাটা এবং আমার ডাটার সাথে অনেক সময় মেলে যেতেও পারে, সেই ক্ষেত্রে আপনি যদি হয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রোফাইলিং বা সফটওয়্যার বা ম্যাচ করবেন ইনকারেক্টলি সেটা বলতেছে। তো অ্যানাদার থ্রেড টু আনঅথরাইজড ম্যাসিং, এটার একটা আলাদা থ্রেড হলো যদি আনঅথরাইজিং ভাবে ম্যাসিং হয় কম্পিউটারাইজিং ইনফরমেশনগুলো অ্যাবাউট ওয়ান এক্সট্রাক্ট ফ্রম দ্য ডাটাবেস অফ সেলস ট্রানজ্যাকশনস প্রসেসিং সিস্টেমস অ্যান্ড সোল্ড টু ইনফরমেশন ব্রোকার্স or other companies. A more recent threat is the unauthorized massing and sales of information about one collected from website and news groups he and she visitors. One is then subject to barrage of unsolicited promotional materials and sales contract as well as having his or her privacy violated. ওকে, তারপরে আমরা 4-এর ইতে যাই। 4-এর ইতে বলতেছে যে ডিফাইন ডিজিটাল সার্টিফিকেটস, এখানে ডিফাইন করতে বলতেছে যে ডিজিটাল সার্টিফিকেটস, হোয়াট ইজ দ্য রুলস অফ পাবলিক কে ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কনটেক্সট অফ ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটটা কি আপনাকে ডিফাইন করার জন্য বলতেছে। আর হোয়াট ইজ দ্য রুল অফ দ্য পাবলিক, মানে পাবলিক রুলটা কি হবে, অর্থাৎ পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা কি, ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে কনটেক্সটগুলো কি হয়ে থাকবে সেটা আলোচনা করার জন্য বলতেছে। তাহলে আমরা এখানে 4-এর সি নম্বর এটা দেখি যে ডিজিটাল সার্টিফিকেটস আর ডাটা ফাইলস, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেটটাকে আমরা একটা ডাটা ফাইল বলতে পারি যেখানে established the identify of the users and electronics aspects for protection of the online transaction, অর্থাৎ আপনার ডিজিটাল সার্টিফিকেট হলো যে আপনার একটা ইলেকট্রনিক অ্যাসেট বলা যায় যার মাধ্যমে আপনি অনলাইন ট্রানজ্যাকশনগুলো করে থাকবেন। অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট সিস্টেম ইউজ এ ট্রাস্টেড থার্ড পার্টি, অর্থাৎ আমি আপনার কোম্পানির কাছ থেকে কিছু ম্যাটেরিয়াল কিনবো বা হ্যাঁ আপনি এটা অনলাইন ট্রান্সফার করছেন, তাহলে আপনার তো একটা সার্টিফিকেশন আছে, অর্থাৎ আপনার সার্টিফিকেশনটা আমার কোম্পানির কাছে একটা ট্রাস্টেড থাকতে হবে, থার্ড পার্টি, আমি হলাম থার্ড পার্টি, তো ট্রাস্টেড থাকতে হবে। নো অ্যাজ এ সার্টিফিকেট অথরিটি সিএ ইজ ভ্যালিডেটেড ইউজার্স আইডেন্টিটি, যাতে করে আপনার সহজে আপনাকে ইউজার হিসেবে আইডেন্টিফাই করা যায়। Public key infrastructure, the uses public key cryptography working with the CA.
is now widely used in e-commerce. এটা widely e-commerce হিসেবে ব্যবহার করা হয়. The CA verifies the digital certificate users identify offline. এবং ডিজিটাল সার্টিফিকেট যেহেতু অফলাইনে ওটা ভেরিফাইড করা যায়, দিস ইনফরমেশন ইজ পুট ইনটু এ সিএ সার্ভার. মানে এই ইনফরমেশনগুলো সিএ সার্ভারে দেওয়া থাকে, হুইচ জেনারেটস অ্যান্ড ইনক্রিপ্টেড ডিজিটাল সার্টিফিকেট কন্টিনিউ অনার আইডেন্টিফিকেশন ইনফরমেশন. এক্ষেত্রে অনার তার আইডেন্টিফিকেশনগুলো সহজেই এই যেহেতু জেনারেট করা থাকে এখান থেকে ফাইন্ড আউট করা যায়. অ্যান্ড এ কপি অফ দ্য অনার অফ পাবলিক কি, এবং পাবলিক কি হিসেবে এটা ব্যবহার করা হয়. দ্য সার্টিফিকেট অথেন্টিকেশন দ্যাট পাবলিক কি বিলংস টু ডিজিনেটেড দ্য অনার. অর্থাৎ এখানে যে অথেন্টিকেশন থাকে, আপনার সার্টিফিকেটের অথেন্টিকেশন অনলাইনে থাকবে, সেটা আপনার এই ডিজাইনটা করা থাকে আপনার পাবলিক যে অনার, মানে যে মালিক পক্ষ থেকে এই ডিজাইনটা করা থাকে, অর্থাৎ যে ব্যক্তি অনার সে. The CA makes its own public key available either in print or perhaps on the internet. The represent of an encrypted message uses a CA public key decoded. The digital certificate attested to the message verifies it was issued by a CA. And the obtain the sender public key and identification information contained in the certificate. By using this information, the recipient can send the encrypted reply. The digital certificate system would enable, for example, a credit card users and merchant to validate their digital certificates were issued by an authorized and trusted third party before the exchange data. অর্থাৎ আপনি আপনার ডাটাগুলো এক্সচেঞ্জ করবেন একটা থার্ড পার্টির মাধ্যমে. আপনার ডাটা আমি নিব, আমার ডাটা আপনি দিবেন. তো এই ক্ষেত্রে আমাদের ডকুমেন্টেশন যে ঠিক আছে, সেই ক্ষেত্রে একটা থার্ড পার্টি সেটা কি করবে, কনফার্ম করে দিবে. তো এটা হলো আমার 4 নম্বর প্রশ্নের অ্যান্সার. তো আমরা আবার একটু পরে 5 নম্বর নিয়ে আলোচনা করব.